নিউ ইয়র্কে ফিরবে তুমি? মোটেও না। পল, আমার কি হবে? অনেক দিয়ে আমার অভ্যাস তুমি খারাপ করে দিয়েছ। মাসে $100 এখন আমার কিভাবে চলবে? ঠান্ডা চোখে ওর দিকে চাইল পল। দায়ে পড়লে ঠিকই পারবে, তবে তুমি তা করবে না জানি। আমার ধারণা তুমি আর একজনকে খুঁজে নিয়ে বিয়ে করবে, সেই তোমার খরচা জোটাবে। আমি আবার বিয়ে করতে চাইবো এ ধারণা তোমার হলো কি করে? আসলে তুমি বিয়ে করতে কখনোই চাওনি। এটা তোমার একটা চাল। না চাইলেও আবারও করবে, কারণ তুমি যা চাও সেসব পাওয়ার ওটাই সবচেয়ে সহজ উপায়। আর কোনো মেয়ে আছে এই অবস্থায়? যখন আমার মাত্র কয়েক সপ্তাহ বাকি, হয়তো কয়েকদিন। ডাক্তার যে সময় দিয়েছিল তা আগেই পার হয়ে গেছে। না, আর কোনো মেয়ে নেই। টিনা ক্রোমওয়েলের কথা তার মনে পড়ল। মেয়েটা যেভাবে ওর দিকে তাকায়, কাছে যাবার জন্য ওর মনটা ভিতর থেকে সাড়া দিয়ে উঠতে চায়। কিন্তু এটা যে তার নিজের কাছেও গোপন রেখেছে। ভালোবাসা পেয়ে ঘর বেঁধে আর 5 জনের মতো স্বাভাবিক জীবন যাপন করা আর তার ভাগ্যে জুটল না। সারাটি জীবন মানুষের সান্নিধ্য এড়িয়ে একাই তাকে কাটাতে হলো। টিনার মতো কাউকে পেলে, কিন্তু এখন আর সে কথা ভেবে কী লাভ? তাকে ওখান থেকে চলে যেতে বলা হয়েছে। পাউলিন অস্থির বোধ করছে। এই প্রথম সে কাছে বসে থাকা সত্ত্বেও কোনো পুরুষের পুরো মনোযোগ ধরে রাখতে পারছে না। বুঝছে এই লোকটা তার হাতের মুঠো থেকে চিরতরে বেরিয়ে গেছে। ওকে আর ফিরানো যাবে না। অল্পক্ষণের মধ্যেই শহর ছেড়ে চলে যাচ্ছি আমি, আর ফিরব না। হতাশা আর রাগ সামলে নিজেকে সংযত রাখলো পলিন। এখন মাথা গরম করলে সব পণ্ড হবে। কোথায় যাবে তুমি? আমার মনে হয় কোথায় যাচ্ছি তা তোমার অজানা নেই। ওখানে সবাইকে একাই যেতে হয়। কিন্তু তার আগে পর্যন্ত কি হবে? এভাবে আমাকে ফেলে তুমি যেতে পারো না। আমার আমার বাড়ি ফেরার মতো টাকাও নেই। ওর দিকে চেয়ে পলের মনে কোনো করুণা জাগলো না। পরস্পরের কাছে ওরা সম্পূর্ণ অপরিচিতই রয়ে গেছে। মেয়েটা একবার তাকে খুন করাবার চেষ্টা করেছিল। সুযোগ পেলে আবারও তাই করবে। আমি নিউ ইয়র্ক ছেড়ে চলে এসেছি, কারণ সারা জীবন যেমন একা কাটিয়েছি, মরার সময়ও একাই মরতে চাই। চেয়ার পিছনে ঠেলে উঠে দাঁড়ালো পল। নিজেকে আর সামলাতে পারল না পলিন। এই ক্রোমওয়েল মেয়েটাই যত নষ্টের মূল। ওর জন্যই তুমি টানারের বিরুদ্ধে লেগেছ। ও একটা নিস গেও রাঞ্চের মেয়ে। ওর দিকে চেয়ে হাসল পল। মেয়েটা নিসও নয়, গেও নয়। সে যা তা তুমি কোনোদিনই হতে পারবে না। সে অনন্যা। তোমার রূপ আছে, কিন্তু তার অনেক গুণ। আর একটা সুন্দর হৃদয় আছে। আমার যদি সময় থাকতো। আর কিন্তু বোকার মতো ওসব কথা বলে আর কি লাভ? টুপিটা তুলে নিল পল। কে যেন বলতে চেয়েছিল পাউলিন, কিন্তু ওর মুখে আর কোনো কথাই জোগাচ্ছে না। যে লোক মারা যাচ্ছে তাকে কি বলে শাসাবে? ডাইনিং রুমে এখন কেবল ওরা দুজনই রয়েছে। আমি খুব খুশি যে তুমি মরছো। চোখ তুলে পলের দিকে তাকালো সে। কারো চোখে এত ঘৃণা এর আগে পল দেখেনি। সত্যিই খুশি। মরার সময় তুমি আমার কথা মনে করো, কারণ আমি বেঁচেই থাকব। খুব সুন্দর মুখটা রাগে বিকৃত হয়ে গেছে, কিন্তু পলের এখন মনে হচ্ছে সে মুক্তি পেয়েছে। তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শত্রু, পলিন। গেও মেয়েরাই শেষ পর্যন্ত সব পাবে। কিন্তু তুমি ঠকবাজি করতে গিয়ে নিজের জালেই ধরা পড়বে। বয়স হলে দেখবে তোমার আর কিছুই অবশিষ্ট নেই, সব খালি। বিশ্বাস করো, তোমার জন্য আমার দুঃখ হয়। রাতের আধারে বেরিয়ে পড়ল রাইডার।
রাস্তায় বেরিয়ে একটু দাঁড়ালো পল। জনশূন্য রাস্তা ধরে একজন আরোহী ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে এগোচ্ছে। প্রথমে ঘোড়ার পা দেখা গেল, তারপর আলোকিত জায়গায় আসতেই আরোহীর চেহারা দেখা গেল। বব রাস্তার ধারে দাঁড়ানো লোকটাকে সে দেখছে কিনা সেটা তার চালচলনে বোঝা গেল না। বাম হাতে লাগাম ধরে সামনের দিকে চেয়েই রাইডারকে পার হলো সে। ববের কোনো বড়াই নেই। ভালো বন্দুকবাজ বলেই সে এই পেশাটা বেছে নিয়েছে। কখনোই ঝামেলায় জড়াতে চায় না, কারণ তাতে ঝামেলা আরও বাড়ে, আর তাতে টাকা নেই। সিলভার সিটিতে একবার একটা লোক ববকে মিথ্যাবাদী বলেছিল। বব ওই দিকে ফিরে বলেছিল তুমি যা খুশি ভাবতে পারো, ওতে আমার কিছু আসে যায় না। রেগে উঠে এদিক ওদিক চেয়ে পিস্তলবাজ লোকটা চিৎকার করে উঠল, তুমি কিছুই না, তোমাকে যে কোনো সময়ে আমি পিস্তল যুদ্ধে হারাতে পারি। বিরক্ত হয়ে আয়নার ভিতর দিয়ে ওর দিকে চেয়ে বব বলেছিল, বেশ, স্বীকার করলাম, তুমি আমার চেয়ে ভালো পারো। কেউ একজন হেসে উঠেছিল, কিন্তু পিস্তলবাজ লোকটা শব্দের দিকে ফিরে কেবল গম্ভীর কয়েকটা চেহারাই দেখতে পেল। বাম হাতে বিয়ারের গ্লাস তুলে চুমুক দিল বব। কয়েক মিনিট পর লোকটা বার ছেড়ে বেরিয়ে গেল। অন্ধকারে বিছানার উপর বসে আছে জেক টানার। বব ঘরে ঢুকলো, মুখ থেকে চুরুটটা নামিয়ে কয়েকটা নোট বাড়িয়ে দিল। হাতে নিয়ে নোটগুলো এক নজর দেখে নিয়ে পকেটে ভরল বব। রাইডার বলল, জেক, ডবল টাকা দেব আমি। না, কেন? লোকটা খুব চালাক। তাছাড়া কোনো নির্দিষ্ট নিয়মে সে চলে না। নিয়ম জীবনের ধারা। ট্যানারের অজ্ঞতায় বিরক্ত হয়ে জবাব দিল বব। সে কোথাও একটা নির্দিষ্ট জায়গায় বাস করে না। সে কোনো বিশেষ সময় একটা বিশেষ জায়গায় থাকবে, এটা ওর বেলায় নিশ্চিত বলা যায় না। যারা একটা নির্দিষ্ট ছকে চলে তাদের ঘায়েল করা সহজ। 3,000। না, টাকায় কাজ হবে না। আমি শুধু শুধু কেন ঝুঁকি নেব? কয়েক বছর পরেই অবসর নেব আমি। একটা রাঞ্চ করার মতো টাকা প্রায় জোগাড় করে ফেলেছি। এখান থেকে অনেক দূরে নিজস্ব রাঞ্চ করব আমি। সিগারেটটা ঠুসে নেভালো জেক। রেগেছে সে, ভয়ও পাচ্ছে। সাকসন আর এস্টেট এখনও কিছুই করতে পারেনি। জেক জানে ওরা কিছু পারবেও না, কিন্তু রাইডারকে আর বাঁচতে দেয়া চলে না। অত্যন্ত জরুরি হয়ে উঠেছে ওটা। রাইডার মারা গেলে সে সহজেই রেল কোম্পানির সাথে চুক্তিটা আবার নতুন করে চালু করিয়ে নিতে পারবে। রাইডারকে মরতেই হবে। দরকার হলে জেক ওকে নিজের হাতেই মারবে। 14। অ্যালামিটোসের কারো মনেই সন্দেহ নেই যে বিপদ ঘনিয়ে আসছে। জেকের 5 জন ভাড়াটে গুন্ডার উপর সতর্ক চোখ রেখে বারের পিছনে দাঁড়িয়ে গ্লাস পালিশ করছে ফিল। বারের সামনে দাঁড়িয়ে নিচু স্বরে আলাপ করছে রকলি আর পিট স্কিফিন। পাহাড়ে পাহাড়ে এত ভাল্লুক আর সিংহ শিকার করে বেরিয়েছে পিট যে ওদের কিছু কিছু স্বভাবও সে পেয়েছে। আর বিপদ এড়িয়ে যাওয়া রকলির স্বভাব নয়। ঝামেলা বাঁধার প্রায় সব রকম মাল মশলাই ওখানে রয়েছে। একটাই বাকি ছিল, এই সময় গ্রেগ এসে হাজির হওয়ায় সেটাও পূর্ণ হলো। এতক্ষণ জেকেরা লোকের পিট আর রকলিকে ক্রোমওয়েল রাঞ্চের লোক বলে চিনতে পারেনি। ডক্টর ম্যাকগিনিসের অফিসের সামনে দাঁড়িয়ে পরিস্থিতিটা বিচার করে দেখছে ডগলাস। বিশাল এবং শক্তিশালী লোক। ওর কোমল স্বভাব আর প্রচণ্ড শক্তির জন্য সে পরিচিত। টিনা আর তার সঙ্গীতদের সাথেই শহরে এসেছে। টিনা গ্র্যান্ড হোটেলে সাপার খেতে ঢুকেছে। ডগলাস ভাবছে
তার কি বসের সাথেই থাকা উচিত নাকি সঙ্গীতদের সাথে যোগ দেবে? আর্নি আর স্কট স্টোর থেকে একটা বাগবোর্ড মাল বোঝাই করছে। শহরের রাস্তায় লোকজন খুব কমই দেখা যাচ্ছে। ডগলাস বুঝতে পারছে পরিস্থিতি খুবই খারাপ। ডাইনিং রুমে ঢুকে টিনা দেখল ভিতরে মাত্র একজনই রয়েছে। মেয়েটা অত্যন্ত সুন্দরী, লালচে সোনালি ওর চুল। আধুনিক প্যারিস ফ্যাশনের জামা পরেছে। কৌতূহলী হয়ে আর চোখে চেয়ে দেখলো মেয়েটা তার দিকেই চেয়ে আছে। চোখে চোখে এমন একটা ভাব যেন টিনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। ওয়েট্রেস অর্ডার নিতে এসে টিনাকে নাম ধরেই ডাকলো। হোটেল খোলার প্রথম দিন থেকেই সে গ্র্যান্ডে আসা শুরু করেছে। অর্ডার নিয়ে ওয়েট্রেস ভিতরে চলে যাওয়ার সাথে সাথেই উঠে টিনার টেবিলের দিকে এগোলো পলিন। মিস ক্রোমওয়েল, আমি পলিন হান্টার। হাউ ডু ইউ ডু? একা খেতে ভীষণ খারাপ লাগে আমার, বসো। বসে তীক্ষ্ণ চোখে টিনাকে যাচাই করে দেখছে সে। ভাবগতিক বুঝতে না পেরে কথা চালু রাখার চেষ্টা করলো টিনা। তুমি অ্যালামিটোসে নতুন এসেছো? ঠাট্টা করছো নাকি? না। ঠাট্টা স্বরে জবাব দিল টিনা। তুমি কি চাও? বলেছি তো, আমি পলিন হান্টার। একটু থেমে আবার বলল, আমি পল হান্টারের স্ত্রী। সন্দেহ নেই ব্যাপারটা তোমার কাছে খুব স্বাদের, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি কি চাও। রেগে উঠেছে পলিন। আবার সেই সাথে তার সন্দেহ হচ্ছে সে যা ভেবেছিল তা হয়তো ঠিক নয়। মেয়েটা সত্যি কিছু বুঝছে না। আমার বিশ্বাস তুমি আমার স্বামীকে চেনো। আসলে তোমরা দুজনে একসাথে অনেক সময় কাটিয়েছ। তুমি ভুল করছো। রান্স নিয়ে সময় কাটাই আমি। সামাজিক মেলামেশা আর হয়ে ওঠে না। তাছাড়া আমি হান্টার বলে কাউকে চিনি না। কিন্তু তুমি পল রাইডারকে চেনো। একটু যেন আড়ষ্ট হলো টিনা। নিশ্চয়। অ্যালামিটোসের সবাই তাকে চেনে। তুমি জানতে না হান্টারই পল রাইডার? না। তবে জানলেও তাতে আমার কোনো ক্ষতি বৃদ্ধি হতো না। দুটো নামই আমার কাছে অপরিচিত। হঠাৎ তার মনে পড়ল হান্টারের এই এলাকায় উপস্থিতি নিয়ে অনেক আলাপ আলোচনা সে লোকের মুখে শুনেছে। রাইডারের গ্রাম পাঠানো, জেকের জমি বিক্রি বন্ধ। তার মানে অবাক হয়ে প্রশ্ন করল টিনা, তুমি বলছো পল রাইডারই সেই বিরাট ব্যবসায়ী হান্টার এবং আমার স্বামী? পলিনের দিকে চোখ তুলে তাকালো টিনা। পল বিবাহিত। এই মেয়েটা ওর স্ত্রী। এখন বুঝতে পারছে পলিনের বিশ্বাস তার আর পল রাইডারের মধ্যে একটা সম্পর্ক আছে। সত্যি কি? মুহূর্তের জন্য অতীতের ঘটনাগুলো ভাবলো। কিছু অবশ্যই ছিল। সেটা কি সমঝোতা? ভালোবাসার কোনো আলাপই ওদের মধ্যে হয়নি। শেষ পর্যন্ত সেই সেড্রিককে গুলি করেছে বলে টিনার লোকজন সন্দেহ করায় সে চলে গেছে। আশ্চর্য ব্যাপার, শান্ত গলায় বলল টিনা। আমার ধারণাই ছিল না যে পল রাইডার আসলে আরও অনেক কিছু। তবে সে হান্টারই হোক বা তোমার স্বামীই হোক, এতে আমার কিছু আসে যায় না। যেভাবেই হোক, পলকে বিবাহিত পুরুষ বলে তার মনে হয়নি। এটা ঠিক যে পল আগে বাড়েনি, কিন্তু ওর যে আগ্রহ ছিল এ বিষয়টি না নিশ্চিত। হ্যাঁ, সে নিজেও আকর্ষণ বোধ করেছে। জীবনে এই প্রথম একজন পুরুষকে তার সত্যিই ভালো লেগেছে। কিন্তু ওর মতো লোক এখানে মেক্সিকোতে কী জন্য এসেছে? ঘোড়ায় চড়ে মাঠে মাঠে ঘুরে বেড়ানো, পিস্তল যুদ্ধ, এসবই তো তার কাছে অর্থহীন। আমি বুঝি না পল হান্টারের মতো লোক অ্যালামিটোসে কী করছে। আর তুমি যদি ওর স্ত্রী হও তবে সে একা এলো কেন? আক্রমণের মুখে থাকা পলিনের পছন্দ নয়। কৈফিয়ত দেওয়াতেও সে অভ্যস্ত নয়। অথচ এই রাঞ্চের মেয়েটা আজ তাকে কোণঠাসা করে ফেলছে।
সে এখানে কি করতে এসেছে জানতে চাও? হঠাৎ রেগে বলে উঠল পলিন। মরতে এসেছে। কয়েক সেকেন্ড পলিনের দিকে একদৃষ্টে চেয়ে থাকলো টিনা, কিন্তু ওই কথার কোনো অর্থ করতে পারল না। মরতে? অর্থাৎ ইচ্ছা করে কারো হাতে মারা পড়তে এসেছে? মরতে? একটা বিকৃত আনন্দ উপভোগ করছে পলিন। মেয়েটা যদি পলকে চায় তবে জানুক, এতে ওর কোনো লাভ হবে না। মরতে বসেছে সে। ক্যান্সার। পলিনের দিকে চেয়ে আছে টিনা। মুহূর্তের জন্য মাথাটা যেন একেবারে খালি হয়ে গেছে। ক্যান্সার? পলের? পল, তাই না? আপন করে নেয়া ডাক। একটু আগে ওকে চিনতেই পারছিলে না। মিষ্টি হেসে টিনার দিকে চাইল পলিন। আমার মনে হয় ওকে তুমি ভালোবাসো, কিন্তু কোনো লাভ নেই। যদি বেঁচে সে আমার, যদি বাঁচে সে আমার, যদি মরে তখন তুমি ওকে নিতে পারো। পল, তাহলে মারা যাচ্ছে পল? এজন্যই মৃত্যুকে ভয় পায়নি সে। টিনার মনে পড়ল মার খাওয়া লোকটা কিভাবে টলতে টলতে পিস্তল হাতে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। ব্যথায় প্রায় অন্ধ হয়ে সেলুনের ভিতর ভাঙচুর, গুলি, চিৎকার আর ফাইটিং। কাউকে এমন মরিয়া হয়ে লড়তে সে দেখেনি। সামনে বসা মেয়েটার দিকে আর টিনার খেয়াল নেই। এখন সে আর কিছুই কেয়ার করে না। মাত্র কয়েক ঘন্টা আগেই সে পলকে হোল ইন দ্য ওয়ালের ক্যাম্প থেকে তাড়িয়ে দিয়েছে। ঘন্টা নাকি দিন? সে অসুস্থ, মারা যাচ্ছে একা। পলিনের দিকে চাইল টিনা। তাই যদি সত্যি হয় তবে তার পাশেই তোমার থাকা উচিত। ওর সাহায্য দরকার, সেবা যত্ন দরকার। মরুক সে। উঠে দাঁড়ালো পলিন। এখানে আসাটাই ওর ব্যথা গেছে। কোনো লাভই হয়নি। নিজের উপরই ওর রাগ হচ্ছে। রাগ হচ্ছে পলের উপর আরও বেশি। পাথরের মতো কঠিন একটা মানুষ এখানে মরতে এসেছে যেন কেউ ওর মৃত্যুর খবর না পায়। তাহলে আমিও ওর সম্পত্তি থেকে বঞ্চিত হব, এটাই সে চায়। ওর কাছে যাও। সুপারিশ করল টিনা। তুমি ওর স্ত্রী, ওর কাছে গিয়ে ওকে সাহায্য করো। একা মরাটা মোটেই সহজ কাজ নয়। তোমাকেই বেশি আগ্রহী মনে হচ্ছে, তুমি যাও বলে দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় নামলো পলিন। রাগে ওর ভিতরটা ধিকি ধিকি জ্বলছে। আবার সেই আগেকার কঠিন জীবনে ফিরে যেতে হবে ওকে। পল মরে যাবে, কিছুই পাবে না সে। আবার সেই ভাড়া নিতে হবে। আবার সেই ভাড়া নিতে এলে বাড়িওয়ালাকে ফাঁকি দেওয়া, দেহের লোভ দেখিয়ে মাতাল লোকের কাছ থেকে একবেলার খাবার জোটানো। পল তাকে ঠাটের সাথে থাকার স্বাদ পাইয়ে এখন সরে পড়ছে। শহর ছেড়ে যাওয়ার আগেই পল যদি প্রকাশ্যে মারা যায় তাহলে পলিনের অনেক লাভ আছে। রাস্তার ধারে একটা বাড়ি থেকে পিয়ানো বাজানোর আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ পলকে দেখতে পেল পলিন। অন্ধকারে রাস্তা পার হচ্ছে। এই সময় ওকে গুলি করে মারলে পলিনকে কেউ সন্দেহ করবে না। শহরে পলের অনেক শত্রু আছে। ব্যাগে হাত ঢুকিয়ে পিস্তলের ঠান্ডা হাতলটা ছুলো পলিন। রাস্তার উল্টো পাশ দিয়ে হেঁটে ওর দিকেই আসছে পল। পিস্তলটা বের করে দূরত্বটা আঁচ করার চেষ্টা করছে পলিন। হঠাৎ হোটেলের দরজা খুলে বেরিয়ে এলো টিনা ক্রোমওয়েল। তাড়াতাড়ি পিস্তলটা ব্যাগে ভরে চোখ তুলে দেখলো টিনা ওর দিকেই তাকিয়ে আছে। অন্ধকারে মিস করলে তখন কি হতো? প্রশ্ন করলো টিনা। তুমি কি বলছো আমি জানি না। পলের মতো মানুষকে কেউ গুলি করলে সেও জবাব দেবে। রিফ্লেক্স। তুমি মারা যেতে পারতে। গুলি করতো না পলিন। মুহূর্তের উন্মাদনায় ঝোঁকের বসে পিস্তল বের করেছিল। চট করে ঘুরে হাই হিলের আওয়াজ তুলে এগিয়ে গেল পলিন। টাকা সামান্যই আছে। এবার নিউ ইয়র্কে ফিরবে সে। ওখানে $100 একটা চেক তার জন্য অপেক্ষা করছে। কিন্তু সেই সাথে 20 গুণ বিলও রয়েছে। গয়না বেচে আপাতত তার কিছুটা শোধ দেয়া যাবে।
আর একটা পথ আছে। শহরে আসার পর থেকেই একটা লোকের কথা সে অনেকবার শুনেছে। বব ফিরে চেয়ে খুঁজে দেখল পলকে আর এখন দেখা যাচ্ছে না। হঠাৎ মাত্র 30 গজ দূরেই অন্ধকারের ভিতর থেকে বব বেরিয়ে এলো। মুহূর্তের জন্য ওর লম্বা মুখ আর ক্ষত চিহ্নটা দেখতে পেল পলিন। ববের দিকে এগোলো সে। এই সময় রাস্তার অন্য মাথা থেকে দ্রুত গোলাগুলির প্রচণ্ড শব্দ হলো। একটা খুঁটির সাথে মিশে এক হয়ে গেল বব। একটা বিশাল ঘোড়া বাঁধা অবস্থায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর এক দফা গুলি হলো, তারপরেই সব চুপচাপ। রিভাইস সেলুনের সুইং দরজা ঠেলে একটা লোক বেরিয়ে এসে ঘোড়া বাঁধার রেইলের উপর পড়ল। ব্যথায় ছটফট করছে। মাটিতে পড়ে আবার ওঠার চেষ্টা করছে। আর একটা লোক বেরিয়ে সাবধানে লক্ষ্য স্থির করে ট্রিগার টিপে দিল। এক মুহূর্ত দাঁড়িয়ে পলিনকে এক নজর দেখে নিয়ে ঘোড়ার দিকে রওনা হলো বব। পাদানিতে পা দিয়ে ঘোড়ায় চড়তে যাবে। এই সময়ে মেয়েটার ডাক ওর কানে গেল। বব, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। 15। ডিভাইড সেলুনের দিকে এগোবার সময়ে ডগলাস গোলাগুলির শব্দ শুনল। গুলির শব্দের একটাই অর্থ হয়, ক্রোমওয়েল রাঞ্চের লোক বিপদে পড়েছে। গোলাগুলি শুরু হবার অল্প আগেই জেক টানার সেলুনে ঢুকে স্টেট আর স্যাক্সনকে নিয়ে বেরিয়ে গেছে। ওদের জায়গায় আরও 3 জন টানারের লোক ঢুকেছে। বাইরে বেরিয়ে জেক জানালো, রাইডার রাস্তা ধরে ওদিকে গেছে। সেলুনের ভিতরে একটা ফাইট হবে, শব্দ পেলেই ছুটে আসবে রাইডার। তোমরা সুবিধা মতো জায়গা বেছে নাও, আসার পথেই ওকে শেষ করতে হবে। স্যান্ডোভাল আর অ্যালকটকে সেলুনে ঢুকতে দেখেছে ফিল। টেক্সাস আর সনোরায় স্যান্ডোভালের নামে হুলিয়া বেরিয়েছে। আর অ্যালকট র্যাটল স্নেকের মতোই মারাত্মক। ক্রেগ নিচু স্বরে বলল, ফিল, ঈশ্বরের দোহাই লাগে, তোমার লোকজন নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো। ওই দুজন, স্যান্ডোভাল আর অ্যালকট। আর্নিয়ার স্কটও এখন বাড়ে, অর্থাৎ 5 জন ক্রোমওয়েল রান্সের আর 7 জন জেকের লোক ওখানে রয়েছে। এবার যাওয়া যাক। পিট স্কিফিনকে বলল গ্রেগ, বসের ফেরার সময় হয়েছে। চাইলে তুমি যাও, জবাব দিল স্কিফিন। আমি এটা মিস করতে রাজি না। স্কিফিন উইনচেস্টার কার্বাইনটা ওর কাঁধে মেঝের দিকে মুখ করে ঝুলছে। স্কিফিনের উইনচেস্টার কার্বাইনটা ওর কাঁধে মেঝের দিকে মুখ করে ঝুলছে। টিগারের মুখ সামনের দিকে। ওকে অনেকবার এই অবস্থায় রাইফেল চালাতে দেখেছে গ্রেগ। চট করে কোমর পর্যন্ত তুলেই ট্রিগার টিপে দেয়। অনেকের পিস্তল বের করার চেয়েও দ্রুত ওর অ্যাকশন। অ্যালকটি শুরু করলো। মহিলা বসের জন্যে যারা কাজ করে তাদের ঠিক পুরুষ বলা যায় না। স্যান্ডোভালের নজর স্কিফিনের উপর। অভিজ্ঞ বুড়োকেই তার ভয়। অ্যালকটের কথায় ক্রোমওয়েল রান্সের লোকেরা ঘুরে দাঁড়ালো। জেকের দলের একজন পিস্তল বের করার জন্য হাত নামালো। স্কিফিনের কার্বাইনটা লাফিয়ে উঠল। পেটে গুলি খেয়ে চিৎকার করে লাফিয়ে পিছিয়ে গেল লোকটা। টেবিলের সাথে ধাক্কা খেয়ে সরাত করে পিছলে মেঝেতে পড়ল। টেবিলটা চিলিপ করে সরে যাওয়ায় 2 জন লোক ওটার সাথে হোঁচট খেল। তাতেই অবস্থার পরিবর্তন ঘটল। 6 ফুট দূরে থেকে গ্রেগ দ্রুত পরপর 2টো গুলি চালালো। চোখের সামনেই 2 জনকে মাটিতে পড়তে দেখল সে। মাটিতে পড়ার পর দ্বিতীয় লোকটার পিস্তল ফুটল। স্কিফিনের রাইফেল একের পর এক গুলি ছুড়ে চলেছে। অ্যালকট মুহূর্তে ব্যাপারটা বুঝে নিয়েছে। ওখানে থাকলে সে মারা পড়বে।
তাতে কোনো সন্দেহ নেই। দুহাত কপালের উপর ভাঁজ করে ডাইভ দিয়ে জানালা ভেঙে বেরিয়ে হাঁটুর উপর পড়েই আবার উঠে ছুট দিল। ক্রোমওয়েল রান্সের সবাই এখন বাকি তিনজনের দিকে গুলি ছুটছে। যেমন হঠাৎ করে শুরু, তেমনি হঠাৎ করেই গোলাগুলি শেষ হলো। ক্রোমওয়েল রান্সের সবাই নিজেদের সৌভাগ্যে অবাক হয়ে একে অন্যের দিকে চাইছে। 10 সেকেন্ড মতো ফাইট চলেছে, কিন্তু ওদের একজনও আহত হয়নি। কাজটা একেবারেই শেষ করে ফেলা যাক, বলল স্কিফিন। এখনও শহরে টানারের কিছু লোক রয়েছে। গ্রেগের গুলিতে ধরাশায়ী একটা লোক ওঠার চেষ্টা করছে। ডাক্তার ডাকো, বলল সে। আমার অবস্থা কাহিল। সামনেই তার অফিস, নিজেই ডেকে আনো, জবাব দিল স্কিফিন। জ্যাক টানারের আশা পূরণ করতে গোলাগুলির শব্দে ওখানে ছুটে যায়নি রাইডার। ডক্টর ম্যাকগিন্সের চেম্বার থেকে সে শুনেছে ওই শব্দ। অভিজ্ঞ আর্মি ডাক্তার তখন ওকে পুরোপুরি পরীক্ষা করে দেখছে। ডাক্তার কঠিন চোখে রাইডারের দিকে চাইল। কি হয়েছে তোমার? আমি ক্যান্সারে ভুগছি। পাইপটা নামিয়ে রাখলো ডাক্তার। ও, তোমার ক্যান্সার? খবরটা তোমাকে কে দিল? ডক্টর কার্ল বার্টন। ম্যানিং কার্ল বার্টন। হয়তো আপনি চিনবেন না। সে নিউ ইয়র্কে প্র্যাকটিস করে। চিনি। লোকটা বড় লোকদের মাঝে পসার জমিয়ে বেশ ব্যবসা করছে। ডাক্তারি ডও জানে না। ক্যান্সারের কি বুঝবে? তোমার ওজন কি কিছু কমেছে? না, বরং বেড়েছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা প্রথম থেকে বলো শুনি। রাইডার তার সিমটমের শুরু থেকে নিয়ে কালবার্টন কি বলেছে আর এখন সে কেমন বোধ করছে সব বলল। আবার রাইডারকে খুঁটিয়ে পরীক্ষা করলো ডাক্তার, আরও কিছু প্রশ্ন করলো। তারপর শুকনোভাবে বলল, ক্যান্সার নয়, তোমার আলসার হয়েছে। বিছানার পাশ থেকে নিজের ডেস্কে ফিরে গেল ম্যাকগিনিস। তুমিই হান্টার, তাই না? লোকের মুখে শুনেছি তুমি এই এলাকায় এসেছো। ফাইন্যান্সের ব্যবসায় যারা আছে তাদের মধ্যে প্রায়ই আলসার দেখা দেয়। ব্যস্ততা, উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর সময় মতো খাবার পেটে না পড়াই এর কারণ। নিজের নিজের ডেস্কের পিছনে বসলো ডাক্তার। প্রথমে একটু ওজন কমাটাই স্বাভাবিক, তবে যা শুনেছি তাতে তুমি ঠিক শান্ত আর নিরিবিলি জীবন কাটাচ্ছ না। তোমার দরকার বিশ্রাম, ঘুম আর যতটা সম্ভব কম দুশ্চিন্তা। হাসলো রাইডার। আমি এখানে যত নিশ্চিন্ত আছি আর যা বিশ্রাম পেয়েছি সারা জীবনে কোনো দিন তা পাইনি। কিন্তু আমার বিশ্বাস অনেক দুশ্চিন্তা গেছে তোমার। এত সব ফাইটিং করলে দুশ্চিন্তা হবারই কথা। দুশ্চিন্তা হবে কেন? প্রাণ হারানো ছাড়া আর কোনো ঝুঁকিই ছিল না আমার। আর আমি তো ধরেই নিয়েছিলাম ওটা আগেই গেছে। তাহলে এখন থেকে দুশ্চিন্তা করা শুরু করো, কারণ আমার বিশ্বাস তুমি বাঁচবে। এখন তুমি সুস্থ। মুক্ত বাতাস আর বিশ্রাম নিয়ে ব্যস্ততা থেকে কিছুদিন দূরে থাকাই তোমার দরকার ছিল। পাইপে তামাক ভরল ডাক্তার। প্রচুর পানি খাওয়াও দরকার। এদিককার পানিতে যথেষ্ট ক্ষার আছে। যাই হোক, তুমি যেমন এসেছিলে তার চেয়ে এখন অনেক ভালো আছো। অন্তত তোমার কথা শুনে তাই মনে হচ্ছে। পাইপ মুখে দিল ডাক্তার। তুমি মার খাওয়ার পর তোমার চিকিৎসা করার জন্যে টিনা আমাকে নিয়ে গেছিল। চমৎকার মেয়ে। ওর ছেলেবেলা থেকেই ওকে আমি চিনি। শার্টের বোতাম লাগাতে লাগাতে পলের আঙুল থেমে গেল। দেয়ালের দিকে চেয়ে আছে সে। মারা যাচ্ছে না সে, বাঁচবে। আরও কয়েক বছর আগে ওর সাথে আমার পরিচয় হওয়া দরকার ছিল, বলল পল। এখন আমি বিবাহিত, কিন্তু ভুল মেয়েকে বিয়ে করেছি। বাইরে সিঁড়িতে ভারী বুটের আওয়াজ হলো। গানবেলটা তুলে নিয়ে একটু আড়ালে সরে গেল রাইডার, অন্য পিস্তলটা ওর হাতে। ফুটপাতের কাঠ একটু কোকিয়ে উঠল। জানালার পর্দায় একজনের ছায়া পড়েছে। ডক্টর ম্যাকগিনিস ডেস্কের উপর একটা বড় খাতা খুলে মনোযোগ দিয়ে পড়ছে, যেন একাকী কাজে ব্যস্ত। দরজার হাতলের দিকে চেয়ে ওটা ঘোরার অপেক্ষায় আছে রাইডার।
কাঠের বোর্ড আবার কোকিয়ে উঠল। তারপর পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। লোকটা যেই হোক চলে গেছে। জানো ডাক্তার, আমার মনে হয় আবার আমার মধ্যে ভয় ফিরে এসেছে। এবার তোমার হারাবার অনেক কিছুই রয়েছে। পাইপে টান দিল ডাক্তার। টিনা তোমাকে খুব পছন্দ করে। তোমার স্ত্রী কি তোমাকে চায় না? সে টাকা ছাড়া আর কিছুই বোঝে না। বিয়ে সে চায়নি। আমাকে একবার খুন করাতেও চেষ্টা করেছিল। আমার বিশ্বাস আবারও সে চেষ্টা করবে। বিবাহ বিচ্ছেদ বলে একটা কথা আছে, জানি অনেকেই নাক ছিটকাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওটাই একমাত্র উপায়। আমি টিনাকে সুখী দেখতে চাই। আমিও তাই চাই। পিস্তলটা বেল্টের তলায় গুজল রাইডার। ফি কত দিতে হবে? $2 যদি চাও। পিছন দিক দিয়ে একটা বেরোবার পথ আছে। অতটা ভয় পাইনি। যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই বেরোবো। কন্টিনেন্টাল ডিভাইড থেকে ঠান্ডা বাতাস বইছে। নানা রকম বিচিত্র সুর তুলে কটনউড গাছের উপর গাইছে একটা মকিং মকিং বার্ড। বেশ রাত হয়েছে। শহরের বেশিরভাগ আলোই নিভে গেছে। গ্র্যান্ডে তিনতলার জানালায় আলো দেখা যাচ্ছে। ওটা পলিনের কামরা। ঘুমাতে যাওয়া ওর খুব অপছন্দ, কিন্তু সকালে আর বিছানা ছেড়ে উঠতেই চায় না। রাইডার শুধু জানালার আলোয় দেখতে পেল ভিতরে বিছানার উপর বসে আছে পলিন। বব রকিং চেয়ারে বসেছে। বব বলল, পলিন, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। বব এমনভাবে পলিনের দিকে চেয়ে আছে যে মনে হয় সে আগে কখনো মেয়ে দেখেনি। আসলে সত্যি দেখেনি। যাদের দেখেছে তারা কেউ পলিনের মতো নয়। 16। পাথর বিছানো রাস্তায় রাইডারের বুট শব্দ তুলছে। কোথাও আর কোনো শব্দ নেই। কয়েক মাইল দক্ষিণে ক্রোমওয়েল রাঞ্চের লোকজন হোল ইন দ্য ওয়ালের দিকে এগিয়ে যাচ্ছে। ডিভাইড সেলুনে ফাইটের পর সব পরিষ্কার করছে ফিল। মৃতদেহগুলো পিছনে গুদাম ঘরে রেখে মেঝে থেকে রক্তমাখা কাঠের গুঁড়ো ঝাড় দিচ্ছে। আগামীকাল সকালে মরা মানুষগুলোকে কবর দেয়া হবে। অন্ধকারে বিছানার উপর বসে স্টেট আর সেকশনের জন্য অপেক্ষা করছে জেক টানার। রাইডার এভাবে রাতের আধারে গুলি খেয়ে মরবে বলে একটু যেন দুঃখই হচ্ছে ওর। কিন্তু তাতে অনেক জমি আর টাকা চলে আসবে হাতের মুঠোয়। তবু লোকটা একজন রিয়েল ফাইটার ছিল। ওকে নিজের হাতে পিটিয়ে হারাতে পারলে খুব সুখ পেত জেক। বহুদিন জেকের কাছে লড়াই এর চেয়ে বেশি আনন্দ আর কোনো কিছুতে নেই। লড়াইয়ের চেয়ে বেশি আনন্দ আর কোনো কিছুতে নেই। অস্থির হয়ে উঠছে জেক। কিন্তু এখনো কিছু ঘটছে না কেন? আস্তাবলের কাছে এসে বাড়িটার কোনায় অন্ধকার ছায়ায় দাঁড়ালো রাইডার। প্রবেশপথের বিরাট দরজার মাথায় একটা আলো ঝুলছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আস্তাবলের ভিতরটা অন্ধকার গুহার মতো দেখাচ্ছে। পলের কাছে ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না। কয়েক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থেকেও কোনো রকম শব্দ শুনতে পেল না রাইডার। কেবল ছোট অফিস ঘর থেকে মাঝে মাঝে ঘোড়া রক্ষকের নাক ডাকার আওয়াজ আসছে। সন্দেহটা মন থেকে তাড়াতে না পেরে শেষ পর্যন্ত ঘুরে পিছনের দরজার দিকে এগোলো। খোয়ারের কাছে দাঁড়ালো রাইডার। আকাশে চাঁদ নেই, তবু অস্পষ্টভাবে খোয়ারের খুঁটিগুলো দেখতে পাচ্ছে। ঘোড়াগুলো দূরে খোয়ারের অন্য পাশে রয়েছে। পানির টবে পানি চিকচিক করছে। দুটো মালটানা ওয়াগন ভেতরে দাঁড় করানো রয়েছে। পিছনের দরজার দিকে এগোলো পল। পুরনো খড়ের মাটিতে পুরু ধুলো। খড়
ইত্যাদি জমে নরম হয়ে আছে বলে ওর চলার কোনো শব্দ হচ্ছে না। দরজার কাছে থেমে আবার কান পাতল। দূরে গাছের উপর সেই মকিংবার্ডটা এখনো গেয়ে চলেছে। দূরের শব্দটা রাতের নিস্তব্ধটাকে যেন আরো জোরালো করে তুলছে। মনে মনে সে ভেবে দেখল স্টালিয়নটা কোথায় আছে। আস্তাবলের মাঝামাঝি জায়গায় আছে ওটা। দরজার কাছে খড় রাখার তাক, আর একটু সামনেই আরো দুটো ওয়াগন রাখা রয়েছে। জায়গাটা একেবারে অন্ধকার। ভিতরে ঢুকলো রাইডার। মেঝের উপর খসে পড়া খড়ের উপর দিয়ে চলার সময়ে মৃদু খসখস শব্দ হচ্ছে। অল্প এগিয়েই থামল, কিন্তু কোনো রকম আক্রমণ এলো না। ঘোড়ার দানা চিবানোর শব্দ শোনা যাচ্ছে। বিপদের ভেতর দিয়েই বড় হয়েছে বলে ওর অনুভূতি তীক্ষ্ণ হয়েছে। কোনো কারণ ছাড়াই অস্বস্তি বোধ করছে। দুপা আগে বাড়ল রাইডার, তারপর আরও এক পা। হয়তো বোকার মতো মিছেমিছি ভয় পাচ্ছে। কেউ নেই ওখানে, কিন্তু জেকটারা শহরে রয়েছে, আর পরলিনও রয়েছে। ওদের কাউকেই বিশ্বাস করে না পল। সাবধানে আরো কয়েক পা এগিয়ে থামল। হঠাৎ কয়েক ফুট সামনে নিরাশ হয়ে জোরে শ্বাস ফেলার শব্দ হলো। একটা খুঁটির সাথে সেটে দাঁড়ালো রাইডার। পেরেকের সাথে ঝোলানো ঘোড়ার নাল ওর হাতে ঠেকল। কোনো শব্দ না করে একটা নাল তুলে নিয়ে কোমরের কাছ থেকে শব্দের দিকে ছুঁড়ে দিল। ওর ধারণা লোকটা মাটিতে বসে আছে। নালটা খপ করে কিসের সাথে ধাক্কা খেল। সাথে সাথে একজনের গলা শোনা গেল। এসব বদরামির মানে কি? চেঁচিও না, চুপ করো। আর একটা গলা শোনা গেল। তুমিও ছোড়াছুড়ি বন্ধ করো, এটা ফাজলামির সময় না। এক মুহূর্ত চুপচাপ। তারপর আবার দ্বিতীয় গলাটা শোনা গেল। আমি কিছু ছুরিনি। নীরবতা গাঢ় হলো। চিন্তায় পড়বে ওরা। কান পেতে এদিক ওদিক চাইবে। নিঃশব্দে উপুর হয়ে রাইডার পায়ের কাছে খড়ের তলা থেকে এক মুঠো ধুলো তুলে নিল। দুই পা আগে বাড়তেই লোকটা ফিরে তাকালো। ওর চোখ লক্ষ্য করে ধুলো ছুঁড়ে মারল পল। এক হাতে চোখ ডলতে ডলতে অন্ধকারে হাতড়াচ্ছে। সজোরে ওর মাথার পিছনে পিস্তলের বাট দিয়ে আঘাত করলো রাইডার। জ্ঞান হারিয়ে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। দেহটা টেনে তুলে সব শক্তি দিয়ে ঠেলে দিল দ্বিতীয় লোকটার উপর। স্যাক্স, কি শুরু করলে? আস্তাবলের মাঝখানে হাত পা ছড়িয়ে পড়ে আছে স্যাক্সন। সদর দরজার উপর ঝোলানো আলোয় আবছাভাবে ওকে দেখা যাচ্ছে। ফ্যাসফ্যাসে গলায় এস্টেট আবার ওর নাম ধরে ডাকলো। কোনো সাড়া নেই। কাপড়ের মৃদু খসখস আর থপ করে একটা আওয়াজ শুনেছে সে। স্যাক্সনকে কি ঘোড়ায় লাথি মারল? এক মুহূর্ত অপেক্ষা করে স্টল থেকে বেরিয়ে স্যাক্সনের পাশে উবু হয়ে বসল। স্যাক্স, কি হয়েছে? ব্যথা পেয়েছ? অন্ধকারে পিস্তল কক করার ক্লিক শব্দে স্থির হয়ে জমে গেল। বুকটা ধরাস ধরাস করছে। উপর হয়ে বসেছে। পিস্তলের হাতল কোটের তলায় ঢাকা পড়েছে। দ্রুত বুঝে নিল এখন সম্পূর্ণ নিরুপায় সে। তোমার পার্টনারকে তুলে নিয়ে সোজা দরজা দিয়ে বেরিয়ে যাও, বলল রাইডার। তোমার দুই হাতই ওর উপর রেখে ধীর পায়ে হাঁটবে। তোমাকে মারতে চাই না আমি, তবে মারলেও আমার খারাপ লাগবে না। কি করবে মনস্থির করে নাও। স্যাক্সনকে তুলে কাঁধের উপর ফেলে রাইডারের দিকে রওনা হলো স্টালিয়নটাকে বের করে ওর পিঠের উপর দিয়ে স্টেটের উপর নজর রেখে তাড়াতাড়ি ঘোড়া সেজে জিনে চড়ে বেরিয়ে এলো রাইডার। দরজার বাইরেই থেমে দাঁড়িয়েছে স্টেট। ঝুঁকে ওদের পিস্তল দুটো তুলে নিল রাইডার। রাস্তা ধরে এগিয়ে যাও, সোজা ক্যালিফোর্নিয়ায় গিয়ে থামবে।
ক্যালিফোর্নিয়া। প্রতিবাদ করল স্টেট। আমাদের ঘোড়াগুলোকে নিতে পারবো না। শোনো, আমি চলে যাওয়ার পর ঘোড়া নিতে পারবে। শুনেছি ক্যালিফোর্নিয়া বেশ চমৎকার জায়গা। তোমাদের জন্যে ওখানে এখানে কোনো ভবিষ্যৎ নেই। আমার নাম রাইডার। এরপরে তোমাদের এখানে দেখলেই আমি গুলি করে মারব। দ্বিতীয়বার আর সাবধান করব না। হোঁচট খেতে খেতে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে স্টেট। ওদিকে কতক্ষণ চেয়ে থেকে রওনা হয়ে গেল রাইডার। কালো উঁচু পাহাড়ের কাছে পৌঁছে দক্ষিণে তার গোপন আস্তানার পথ ধরল। ওখান থেকে আরও অনেক মাইল দক্ষিণে হোল ইন দ্য ওয়ালে শুয়ে আছে টিনা ক্রোমওয়েল। কিছুতেই ঘুম আসছে না। উঠে বসে আগুনে কয়েকটা কাঠ চাপালো। পল মারা যাচ্ছে। এই এলাকাতেই কোথাও মরতে যাচ্ছে সে একা। অনেক কিছুই এখন টিনার কাছে পরিষ্কার হয়ে গেছে। আগুনের দিকে চেয়ে ওখানে পলের মুখই দেখতে পাচ্ছে সে। পৌলিনের কথা মনে পড়ল। মেয়েটার ব্যবহারে আজ আঘাত পেয়েছে টিনা। আশ্চর্যও হয়েছে। পলের মতো সুন্দর মনের মানুষের ওর মতো বউ ভাবাই যায় না। মৃদু পায়ের শব্দে মুখ তুলে চেয়ে দেখল গ্রেগ আসছে। এত কি ভাবছো বস? পলের কথা ভাবছিলাম। আগুনের ধারে বসলো গ্রেগ। আমি বোকার মতো কাজ করেছি। ভেবেছিলাম এতদিন পরে সে বুঝে আমার খোঁজেই এসেছে মারবে। পৌলিনের সাথে ওর কি কথা হয়েছে গ্রেগকে খুলে বলল টিনা। ক্যান্সারের কথাও বলল। পৌলিনের পিস্তল বের করার কথাও বাদ দিল না। আমি দুঃখিত ম্যাম, সত্যিই দুঃখিত। আগুনের ধারে একা বসে আছে টিনা। অস্থির লাগছে। এখন কিছুতেই তার ঘুম আসবে না। রাগও হচ্ছে। পৌলিনের মতো মেয়ে পলকে পেয়েছে বলে রাগ হচ্ছে। এই সৌভাগ্য ওর প্রাপ্য নয়, কিছুতেই না। কিন্তু তাই ঘটেছে। পলের এখন যাই হোক, সে পলের স্ত্রীই থাকবে। উঠে দাঁড়ালো টিনা। পূবের আকাশ পরিষ্কার হয়ে আসছে। ক্ষতি নেই পলের, যদি মরতেই হয় যারা তাকে ভালোবাসে তাদের মাঝে মরবে সে। নিজের রাঞ্চে ফিরে আবার নতুন করে ঘর বানাবে টিনা। জেক টানারের লোকজন যদি মারপিট করতে আসে আসুক, সে মারপিটই করবে। আর পৌলিন যদি পলকে ফিরে পেতে চায় তবে ফাইট করেই পেতে হবে, সে ছাড়বে না। 17 অ্যালামিটোসে জেক টানারের দলের সাথে গানফাইটের পর 3 দিন কেটে গেছে। 3 দিন আগেই পৌলিনের সাথে কথা বলেছে বব। অব্যর্থ মানুষ শিকারী বব যাকে হত্যা করবে তাকে গত 3 দিন ট্র্যাক করে বেরিয়েছে। রাইডার যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। কিন্তু ওর একটা গোপন আস্তানা আছে। চিহ্ন দেখে বুঝেছে সেটা লাভা স্তরের ভেতরেই কোথাও হবে। মেসার মাথায় বসে ভাবতে ভাবতে ববের মনে পড়ল এই লোকটাই সেদিন ট্রেন থামার আগেই কোথাও নেমে পড়েছিল। রাইডার আর এর মধ্যে আস্তানা ছেড়ে বেরোয়নি। নিশ্চিন্তে ঘুমিয়েছে, খাওয়া দাওয়া করেছে আর সবজি বাগানের দেখাশোনা করেছে। ঘোড়াগুলোর সাথে প্রচুর সময় কাটিয়েছে। আরও 2টো ঘোড়াকে পোষ মানিয়ে ওদের পিঠে চড়তে বিশেষ বেগ পেতে হয়নি। ডাক্তার বলেছে দুশ্চিন্তা একদম মানা। বিশ্রাম আর সহজে হজম হয় এমন খাবারই তার জন্য বড় ওষুধ। পড়তে সে সবসময়ই ভালোবাসে। এখন সুযোগ পেয়েছে। সাধারণত বই নিয়ে ভিতরের মাঠে গিয়ে সে পড়াশোনা করে। ঘোড়াগুলো ওকে সঙ্গ দেয়। দিনগুলো এখন কিছুটা গরম হলেও রাতের বেলা ঠিকই ঠান্ডা পড়ে। ডিভাইড সেলুনে গোলাগুলি হবার পর 4র্থ দিনে সকালবেলা রাইডার লাভার উপর দিয়ে কিছুটা ঘুরে দেখে আসতে যাচ্ছে। এই সময়ে সূর্যের আলোর একটা ঝিলিক ওর চোখের কোণে ধরা পড়ল। মাথা ফিরিয়ে মেসার উপর থেকে আরেকটা ঝিলিক দেখতে পেল। কেউ রয়েছে ওখানে, সম্ভবত দূরবীন ব্যবহার করছে। একেবারে স্থির হয়ে রইল রাইডার। জানে নড়াচড়া করলেই চোখে পড়ার বেশি সম্ভাবনা। না নড়লে অত দূর থেকে তার অস্তিত্ব সহজে টের পাওয়া যাবে না। কয়েক মিনিট পর এক
একেবারে 1 ফুট করে নেমে আবার ভিতরের মাঠে ফিরে এলো। এমনও হতে পারে আলোটা দূরবীন থেকে প্রতিফলিত হয়ে আসেনি। এলেও লোকটা যে তাকেই খুঁজছে এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু ঝুঁকি না নিয়ে সবচেয়ে খারাপটাই ভাবা ভালো। একটা পাথরের উপর বসে মাথা থেকে আর সব চিন্তা বাদ দিয়ে সে ভাবতে শুরু করলো, তাকে খোঁজার একটাই মানে হয় তার পেছনে কেউ লোক লাগিয়েছে। গত কয়েকদিনে যা ঘটেছে তাতে এটা অস্বাভাবিক কিছু নয়। যে লোক একা টিকে থাকতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। কারো কাছ থেকে সাহায্য আশা করা যায় না, তবে সাহায্য চায়ও না সে। চোখ কান খুলে চলার অভ্যাস করেছে বলে তার অনেক লাভ হয়েছে। প্রত্যেকটা স্বাভাবিক নড়াচড়া আর ছায়া আলাদা করে চিনতে শিখেছে ওর চোখ। তাকে মারার জন্য ওরা ববকে পাঠাবে। ঘোড়াগুলোর আশেপাশেই তার থাকা উচিত, কারণ বিপদের সম্ভাবনা মানুষের চেয়ে জীবজন্তু অনেক সহজে টের পায়। কাজে লেগে গেল রাইডার। ভিতরে ঢোকার পথে মাঝামাঝি জায়গায় উপর থেকে একটা ভারী পাথর নিচে পড়ার ফাঁদ পাতল। সরু চামড়ার দড়ি ঘাস আর ঝোপের ভিতর লুকিয়ে টিগারের ব্যবস্থা করলো। ওতে হোঁচট খেলেই পাথরটা নিচে পড়বে। এরপর রোদে বসে তীরধনুক তৈরি করলো। ওটা বুক সমান উঁচুতে পথের মধ্যে পাতল। পথের বাঁকে ধনুকটাকে আড়াল দিচ্ছে। তবে এসব ফাঁদ ববের মতো লোকের বিরুদ্ধে হয়তো কোনো কাজেই আসবে না। লাভার উপর দিয়ে আসতে পারে লোকটা। ঝর্ণা থেকে অনেকগুলো নুড়ি পাথর নিয়ে লাভার উপর থেকে যেখান দিয়ে মাঠে নামা যায় তার আশেপাশে ছড়িয়ে রাখলো। ওখান দিয়ে কেউ এলে নিচে থেকে নুড়ির শব্দ পাওয়া যাবে। বব যে শেষ পর্যন্ত ওকে ঠিকই খুঁজে বের করবে এতে রাইডারের বিন্দুমাত্র সন্দেহ নেই। পাথরের কেবিনটা জানালা দিয়ে মাঠের ভিতরটা ঢোকার পথ আর মেসার রিমের কিছুটা অংশ দেখা যায়। কিছু খেয়ে নিয়ে সাবধানে আলোটা ঢেকে বিছানায় শুয়ে ঘুম না আসা পর্যন্ত পড়াশোনা করলো। সকালে উঠে ফাঁদগুলো একবার পরীক্ষা করে লাঞ্চ তৈরি করলো। তারপর ভিতরের মাঠে গিয়ে লাভার দেয়ালে উঠে উঁকি দিয়ে বাইরের এলাকাটা ভালো করে দেখে মনে গেঁথে নিল। এই জানার উপরই ওর বাঁচামরা নির্ভর করতে পারে। একটু সামনেই রয়েছে একটা বুদ্ধদের গর্ত 60 ফুট গভীর। তলায় ছুরির ফলার মতো ধারালো পাথরে বোঝাই। উপরের পাতলা আস্তর ভেঙে নিচে পড়েছে। ওর একটার ভিতরে পড়লে যন্ত্রণাদায়ক মৃত্যু অবধারিত। ববি যদি ওর পিছু নিয়ে থাকে তবে মোটামুটি নিশ্চিত না হয়ে গুলি ছুড়বে না। এখন কোনো ক্রমেই নিয়ম বেঁধে কিছু করা যাবে না। ছক বাঁধা কাজ করলেই বিপদ। এখন বুদ্ধির লড়াইয়ে নামতে হবে। এই লড়াই কতদিন চলবে তার কোনো ঠিক নেই। ঠান্ডার যুদ্ধটা উপভোগ করছে রাইডার। শত্রুপক্ষ কোথায় প্রথম আঘাত হানতে চেষ্টা করবে, শিকার কোথায় তার শিকার খুঁজবে। ঝর্ণার ধারে পানি সবারই দরকার। বব আশা করবে পানি নিতে ঝর্ণার ধারে যাবে পল। ওই কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। পানির ব্যবস্থা রয়েছে কেবিনে, সুতরাং ঝর্ণার ধারে পানি আনতে ওকে যেতে হবে না। ববকে ঘাপটি মেরে তার জন্য অপেক্ষা করতে দেয়া চলবে না। ওকে আক্রমণ করতে বাধ্য করতে হবে। অদ্ভুত বুদ্ধির যুদ্ধ শুরু হলো। এতে একজন কিংবা দুজনই মারা পড়বে। ডিভাইড সেলুনে ফাইট হবার পর তৃতীয় দিনে ক্রোমওয়েল রাঞ্চের লোকজন রাঞ্চে ফিরে নতুন করে সব তৈরি করার কাজে লেগেছে। ফাইটে জেক টানারের শক্তি অনেক কমে গেছে।